সবাইকে রাইস স্মার্ট বাংলা চ্যানেলে স্বাগত জানাই। আমরা ক্লার্কশিপ পড়ছি, ক্লার্কশিপের ডেসক্রিপটিভ বাংলা। আমি সুতপা দত্ত, সঙ্গে আছি তোমাদের। আমরা ডেসক্রিপটিভ পড়ব এবং আমাদের আজকের টপিক আমরা দেখে নিই। আমাদের আজকের টপিক হচ্ছে প্রতিবেদন। আচ্ছা, আমি প্রথমেই আলোচনা করতে চাই, আমরা যারা ক্লার্কশিপের পার্ট 2 বা গ্রুপ বি পরীক্ষা, মানে সেকেন্ড পর্যায়ের পরীক্ষা, দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা দিতে চলেছি, তারা আমরা জানি যে বাংলার 50 নম্বরের ডেসক্রিপটিভ থাকে। কি কি থাকে? থাকে একটা প্রতিবেদন লেখার জন্যে, একটা থাকে সারসংক্ষেপ এবং বঙ্গানুবাদ। তো আমরা প্রতিবেদন যেটা পড়ছিলাম, তো প্রতিবেদনের ওপরে কিন্তু আমরা দেখেছি 20 বা 15 নাম্বার থাকে। ভাগটা এরকম হয় 20, 15, 15। তো এর আগের বার 20 ছিল, হতে পারে 15 থাকতে পারে বা 20, যাই হোক আমাদের লেখার ধরনটা মোটামুটি একই হবে। তো এর আগে আমি সংবাদ ভিত্তিক প্রতিবেদন নিয়ে আলোচনা করেছি। আমি বলেছি যে আমাদের প্রতিবেদন, যদি আমরা প্রতিবেদন লিখতে যাই, প্রতিবেদন কিন্তু দু রকমের হয়। একটা হচ্ছে সংবাদপত্রে খবর দেওয়ার জন্য একটা সংবাদ ভিত্তিক প্রতিবেদন। এগুলো সাধারণত চারপাশে যা ঘটছে, একটা নতুন কোনো ঘটনা, কোনো অ্যাক্সিডেন্ট, কোনো বন্যা, কোনো ঝড় ইত্যাদি, এইসব নিয়ে একটা সংবাদ ভিত্তিক প্রতিবেদন হয়। আর একটা হয় সম্পাদকীয় প্রতিবেদন। তো আজকে আমরা এই সম্পাদকীয় প্রতিবেদনটা পড়ব। আমি বলেছিলাম, নিশ্চয়ই মনে আছে তোমাদের সকলের, যে সংবাদ ভিত্তিক প্রতিবেদনের কিছু নিয়ম আছে, ঠিক একইভাবে সম্পাদকীয় প্রতিবেদন লেখারও মোটামুটি সেই নিয়মগুলো আছে। এবার প্রথমে আমরা সেইটা একটু আলোচনা করে নিই। কীরকম? এই যে শব্দ সংখ্যা, সবার আগে আমাদের মনে রাখতে হবে যে দেখো, একটা তো সীমা পরিসীমা থাকা চাই। আমি তো আর ইতিহাস লিখতে বসিনি, তো আমাকে এমনভাবে লিখতে হবে যাতে আমি ওই নাম্বারটা পাওয়ার জন্য সময়ের মধ্যে শেষ করতে পারি। আর অনিঃশেষ যদি আমি লিখতে থাকি, তাহলে আমার কিছুতেই সময় শেষ হবে না এবং অন্যগুলো আমার উলট পালট হয়ে যাবে, আর পরীক্ষকও এত দেখবেন না। তো আমার শব্দ সংখ্যা সীমিত, সেই সীমিত শব্দ সংখ্যা আমাকে 200 শব্দের মধ্যে লিখতে হবে, শিরোনাম সহ। তারপরে কি বুঝতেই পারছো, একটা শিরোনাম দিতে হবে এবং শিরোনাম হতে হবে আকর্ষক। কারণ যদি আমার শিরোনামটা পড়ে মনে হয় যে ও কিছু না, তাহলে ভেতরে কোনো গুরুত্বপূর্ণ কথা থাকলেও বা খবর থাকলেও আমি কিন্তু পড়বো না। তাই সংবাদপত্রে দেখবে শিরোনাম খুব ক্যাচি হয়, খুব আকর্ষক বা অ্যাট্রাকটিভ শিরোনাম হলে তাহলেই খবরটা মানুষ পুরোটা পড়ে। তাহলে আমার আকর্ষক একটি শিরোনাম হতে হবে, কিন্তু আমার পরীক্ষার ক্ষেত্রে সেই শিরোনামের শব্দ সংখ্যা হবে 2 থেকে 3টি। ঠিক আছে? তাহলে এই আমরা প্রথমে শব্দ সংখ্যা সম্পর্কে জানলাম। এইবারে আমরা জানব যে সম্পাদকীয় প্রতিবেদন কাকে বলে। দেখো, আমরা যে কোনো দৈনিক খবরের কাগজ যদি নিই, দেখব যে সম্পাদকের একটা পাতা থাকে কিন্তু। হ্যাঁ, সেই সম্পাদকের পাতায় 3টে জিনিস আমরা দেখতে পাই। এক, সম্পাদকীয় নিবন্ধ, যেখানে কি হয়, এই হচ্ছে এক হচ্ছে সম্পাদকীয় নিবন্ধ, যেখানে সম্পাদকের মতামত প্রকাশ পায়। সম্পাদক তার সুচিন্তিত মতামত একটা জায়গায় প্রকাশ করেন, তিনিই লেখেন সেইখানে। একটা থাকে সম্পাদকের কাছে পত্র, এটা আমরা খুব পরিচিত, অনেকে চিঠি লেখেন এবং সেগুলি প্রকাশিত হয়। পাঠকেরা লেখেন তাদের নিজস্ব মত প্রকাশ করে, পত্রিকার সম্পাদককে উদ্দেশ্য করে সেই চিঠিটি লেখা হয়, সেটা হচ্ছে সম্পাদকের কাছে পত্র। আমরা এটা পড়ছি না আজকে, আমরা পড়ছি সম্পাদকীয় প্রতিবেদন। এই 3 নম্বরটা আজকে আমরা পড়ছি। সম্পাদকীয় প্রতিবেদন কি? যেখানে অন্য লোকেরাই, পাঠক বা কোনো বিশিষ্ট ব্যক্তি যে কেউ লিখতে পারে, লিখছে তার নিজস্ব দৃষ্টিভঙ্গি অনুসারে কোনো বিশ্লেষণাত্মক প্রতিবেদন, তখন সেটাকে আমরা সম্পাদকীয় প্রতিবেদন বলি। এই 3 নম্বরটি আজকে আমাদের বিষয়, তোমরা সবাই খুব মন দিয়ে বোঝার চেষ্টা করো। সম্পাদকীয় প্রতিবেদনের দায় কিন্তু সম্পাদক নেবেন না, সেই দায় সম্পূর্ণ লেখকের, পত্রিকার নয়। বোঝা গেল? আচ্ছা, তাহলে এই আমরা বুঝলাম যে সম্পাদকীয় প্রতিবেদন
কাকে বলে, কি, আর সম্পাদকের পাতায় যেটা থাকে 3 রকম জিনিসের মধ্যে কোনটা সম্পাদকীয় প্রতিবেদন। এইবার আমরা দেখব সম্পাদকীয় প্রতিবেদন লেখার কি নিয়ম আছে। আমি প্রথমেই বলেছি শব্দ সংখ্যা খুব গুরুত্বপূর্ণ। শব্দ সংখ্যা যে 200-র ভিতরে থাকবে এটা আমরা একটু আগেই পড়েছি, আরও পড়েছি 2 বা 3 শব্দের একটি আকর্ষণীয় শিরোনাম থাকবে। এই দুটো আমরা জেনেছি। 3 নম্বর থেকে আমাদের জানার বিষয় যে এখানে কিন্তু নাম বা পরিচয় দেবার কোনো দরকার নেই, দেওয়া হয় না, নাম পরিচয় দেওয়ার কোনো দরকার নেই। 4 নম্বর কি, এটাই পার্থক্য সংবাদ নির্ভর প্রতিবেদনের থেকে সম্পাদকীয় প্রতিবেদনের। সেইখানে কিন্তু স্থান তারিখের উল্লেখ থাকে, কিন্তু সম্পাদকীয় প্রতিবেদন যখন তোমরা লিখবে তখন সেখানে স্থান তারিখের উল্লেখ থাকবে না। তথ্য ও বর্ণনার পরিবর্তে যুক্তি ও বিশ্লেষণ প্রাধান্য পাবে। আমরা দেখেছি এই যে আগে আমরা যে সংবাদ নির্ভর যে প্রতিবেদন সেখানে কিন্তু বর্ণনাটাই অনেকটা থাকে, সেখানে প্রাধান্য পাবে বর্ণনা, মানে এই ঘটেছে, তার ফলে এই হলো, এই রকম। কিন্তু সম্পাদকীয় প্রতিবেদন এরকম কিছু না, কোনো খবর জানানোর জন্য সেটা লেখা হয় না। কিন্তু কোনো গুরুত্বপূর্ণ খবর যা হয়তো কয়েক সপ্তাহ থেকে খবরের কাগজের পাতাতেই প্রকাশিত হচ্ছে, এমন কোনো আলোড়নকারী ঘটনা, সেইটাকে নিয়ে তার একটা বিশ্লেষণাত্মক টেক্সট, যার জন্য আমরা কোনো খবরের অনেক সময় এরকম হয় একটা খবর বেশ কিছুদিন পড়ছি কিন্তু বুঝতে পারছি না, তাকে সম্পূর্ণ করে বোঝার জন্য ওই সম্পাদকীয় প্রতিবেদন পড়ি তখন। সেখানে যুক্তি এবং বিশ্লেষণের মাধ্যমে সেটাকে, সেই তথ্যটাকে বিশ্লিষ্ট করা হয় এবং বুঝিয়ে বলা হয় ব্যাপারটা। আচ্ছা, তাহলে কি হতে হবে? ভাষা কিন্তু সহজ হতে হবে। ভাষা সহজ না হলে বোঝা যাবে না, খুব জটিল ভাষায় লেখা নয়, কিন্তু মননশীল। হ্যাঁ, যেন কোনো মানে এমন কোনো শব্দের ব্যবহার না হয় যা প্রবন্ধটাকে খাটো করে। এটা তো একটি প্রবন্ধ, সম্পাদকীয় প্রতিবেদন, তো সেটাকে যেন খাটো না করে বা সেটাকে হঠাৎ একটা রসভঙ্গ ঘটিয়ে দিল, এমন কোনো চটুল শব্দের ব্যবহার সেখানে করা যাবে না। হ্যাঁ, আর সাধু ভাষা আমরা এখন ব্যবহার করি না, কাজেই সাধু ভাষা ব্যবহারের কিন্তু কোনো দরকার নেই। পরীক্ষার হলেও এটা সাধু ভাষা ব্যবহারের কোনো দরকার নেই। আর একটা জিনিস, এই যে বিশ্লেষণ হবে তার মানে কি আমি আমার মতামতটা সম্পূর্ণ চাপিয়ে দেবো? কখনোই না। এই বিশ্লেষণ হবে নিরপেক্ষ বিশ্লেষণ। নিরপেক্ষ বিশ্লেষণ মানে কি, যেখানে আমার মতামতের থেকেও বেশি দরকারি কোনটা সঠিক, কোনটা বেঠিক বা কোনটা হওয়া উচিত নয়, তার সপক্ষে বিপক্ষে যুক্তি সাজিয়ে সেটাকে বিশ্লেষণ করা, একেই আমরা নিরপেক্ষ বিশ্লেষণ বলি। এবং তার শেষে কি হবে, একটি সুচিন্তিত সিদ্ধান্তে পৌঁছতে হবে। যদি সিদ্ধান্তেই না পৌঁছতে পারলাম তাহলে কিন্তু একটা প্রবন্ধ কোথাও গিয়ে পৌঁছলো না শেষ পর্যন্ত সেটা কিন্তু একটা অর্থহীন প্রলাপের মতন হয়ে যাবে। তাহলে এই আমরা দেখছি যে সম্পাদকীয় প্রতিবেদন লেখার জন্য আমরা মোটামুটিভাবে এই 7টা বিষয় মাথায় রাখবো এবং সেইভাবে লিখতে আরম্ভ করব। তাহলে আজকে দেখি বিষয় কি নিয়ে করা যায়। সম্পাদকীয় প্রতিবেদনের বিষয় গুরুত্বপূর্ণ হবে। কোনো গুরুত্বপূর্ণ টপিক নিয়েই সম্পাদকীয় প্রতিবেদন আলোচনা করে। কীরকম? এটা তো 2 ধরনের হয়। এটাতেও একটা হচ্ছে চিরকালীন বিষয়, যেমন খেলাধুলার প্রয়োজনীয়তা, যেমন শিশু শ্রমের খারাপ দিকগুলো বা শিশু শ্রম বন্ধ হওয়া উচিত, শিশুর শিক্ষা, সার্বজনীন শিক্ষার প্রসার ইত্যাদি। এগুলো হচ্ছে স্ট্যাটিক টপিক, এগুলো সবসময় থাকে। আর আরেকটা কি, সাম্প্রতিক কোনো বিষয় অর্থাৎ কারেন্ট টপিক, এটার উপরে কিন্তু খুব প্রশ্ন আসে। কারেন্ট টপিক জানা খুব দরকার, এই জন্য পেপার পড়তে হবে, খবরের কাগজ পড়তে হবে। যে কোনো খবর খুব গুরুত্বপূর্ণ মনে হলে সেটার প্রতি মনোযোগ দিতে হবে, আলাদা করে ছোট ছোট পয়েন্ট নোট করে রাখতে হবে, যাতে যে কোনো বিষয় নিয়ে যদি আসে, যেমন করোনার সময় খুব করোনা নিয়ে আসতো, কমিউনিটি কিচেন নিয়ে এসেছিলো। আমরা দেখেছি এর আগের বারে যে ক্লার্কশিপের পরীক্ষা হয়েছিল সেইখানে ডেসক্রিপটিভ পার্টে কমিউনিটি কিচেন নিয়ে আলোচনা হয়েছিল, আমফান ঝড়ের ক্ষয়ক্ষতি নিয়ে একটা প্রতিবেদন লিখতে বলা হয়েছিল। তো সেই জন্যই সাম্প্রতিক বিষয় খুব ইম্পর্টেন্ট, কিন্তু সেই সাম্প্রতিক বিষয় যেন কোনো বিতর্কিত বিষয় না হয়, এটাও মাথায় রাখতে হবে।
আচ্ছা, যেমন চিরকালীন বিষয় এখানে দেখো পরিবেশ দূষণ, শিক্ষার প্রয়োজনীয়তা, খেলাধুলার প্রয়োজনীয়তা ইত্যাদি। আর সাম্প্রতিক বিষয় যেমন কোনো গুরুত্বপূর্ণ ঘটনা, কোনো প্রাকৃতিক দুর্যোগ বা কোনো সরকারি প্রকল্পও হতে পারে। তো প্রকল্পগুলোও মাথায় রাখতে হবে এবং সেটা কতটা আমাদের জীবনে কার্যকরী হচ্ছে সেই বিষয়ে একটা লেখা মনে ভাবতে হবে, ভেবে রাখতে হবে। তো দেখা যাক, আজকে আমরা একটা সাম্প্রতিক বিষয় ভেবেছি যে কোন বিষয়টা আজকে আমাদের জন্য খুব ভাবিয়ে তুলছে। সেটা হচ্ছে, দেখো এটা জানুয়ারি মাস, কিছুদিন আগেই নিউ ইয়ারের একটা হুল্লোড় গেল। বর্ষ শেষ এবং নতুন বর্ষ বরণ করে নেওয়ার মধ্যে মানুষের অনেক আনন্দ, অনেক ঘোরা বেড়ানো, হই হুল্লোড় হলো। কিন্তু তার ফলে কি হলো একটা জানো তো, বড়দিনের ছুটির পর শহরের অপরিষ্কার হাল। যখন ছুটি শেষ হলো তখন আমরা কি দেখলাম? হ্যাঁ, ময়দানে ছেঁড়া কাগজ, প্যাকেট, র্যাপার ছড়িয়ে আছে। এই যে একটা গণ হুল্লোড়, একটা যে মাতামাতি বর্ষ শেষের, তার ফলে আমরা কিন্তু একটা অপরিষ্কার শহর পেলাম। তো সেইটা কিন্তু আমাদের একটা অবশ্যই টপিক হতে পারে, কারণ এই শহর আমার, এই শহরকে সবুজ এবং স্বাস্থ্যকর রাখার দায়িত্বও আমার, তাই না? তো চলো এইটা একটা টপিক করে যদি আমরা লিখি কোনো প্রতিবেদন, তাহলে আমরা কিভাবে লিখবো সেই সম্পর্কে একটু আলোচনা করি। প্রথমে না আমরা একটা সূত্র গঠন করে নেব, জানো তো? সেই সূত্রটা মাথায়, অবশ্যই খাতায় লিখবে না, মাথায় রাখবে যে আমি কি কি বিষয় নিয়ে আলোচনা করব। যেমন ধরো কলকাতার ছুটির মেজাজের বর্ণনা। এই শীতের ছুটিটার জন্য অপেক্ষা করে থাকে সবাই। একটা পুজোর ছুটি যায় সেটা একরকম, আবার বড়দিনের ছুটির মেজাজ আলাদা রকম, শীত সবাই উপভোগ করে। তো সেই কলকাতার ছুটির মেজাজের একটা ছোটোখাটো বর্ণনা দিলাম। তারপরে আমরা সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, যেটা এখানে আমার রেলেভেন্ট, সেটা হচ্ছে প্লাস্টিক দূষণ। প্লাস্টিক কিভাবে দূষণ ঘটায় সেই বিষয়ে আমি একটু কথা বলবো। এই প্লাস্টিক দূষণ কাদের জন্য আরও বেশি ক্ষতি করছে? মনুষ্যতর প্রাণীদের ক্ষতি করছে। যেমন ধরো কুকুর, গরু, ঘোড়া, বেড়াল যেগুলো থাকে আমাদের চারপাশে, তাদের ক্ষতি করছে। আর মানুষের সচেতনতা এর একমাত্র উপায়। তাহলে আমাকে তো প্রতিকারের জায়গাটাও বলতে হবে নাকি? আমি সমস্যা বলে ছেড়ে দিলাম, এটা তো আমার কাজ না। আমি তো এটা প্রতিকারের জায়গা বলবো, যে কি আমরা সিদ্ধান্ত নিতে পারি এই ক্ষেত্রে, যদি সরকারি কোনো পদক্ষেপ থাকে সেটাও আমরা বলতে পারি। এবং সবথেকে বড় কথা, নাগরিক হিসেবে আমার যে দায়িত্ব সেই কথাটাও আমাদের বলতে হবে কিন্তু। হ্যাঁ, তো তাহলে দেখা যাক যে আমরা কিভাবে এই সূত্রগুলোকে একটা প্রতিবেদনের আকার দিচ্ছি। দেখো এখানে একটা শিরোনাম দেওয়া হয়েছে শীতের আবর্জনা। সেটা আমার মনে হয় যথেষ্ট আমাদের মনোযোগটাকে আকর্ষণ করবে এবং দুটো মাত্র শব্দের মধ্যে আছে, তাই না? শীতের আবর্জনা। আচ্ছা, শীতকালের আনন্দ উৎসবের পরে শহরের বুকে পড়ে থাকা আবর্জনার স্তূপ জানান দেয় বড়দিনের ছুটি অতিক্রান্ত। এটা একটা আমাদের ভূমিকার মতন হলো, একটা ভূমিকা থাকতে হয়। দুম করে তো আমি একটা কথা আমার মাঝখান থেকে শুরু করতে পারি না, আমার একটা ভূমিকা দরকার। তো এই লাইনটা অনেকটা ভূমিকার মতন, যে শীতকাল আনন্দ উৎসবের পরে শহরের বুকে পড়ে থাকা আবর্জনার স্তূপ জানান দেয় বড়দিনের ছুটি অতিক্রান্ত। সবুজ ঘাসের মধ্যে পড়ে আছে প্লাস্টিক প্যাকেট, জলের ফাঁকা বোতল বা সিগারেটের টুকরো। মানুষের মধ্যে প্রকৃতির প্রতি সচেতনতার অভাব আজও। সত্যি তো, আমরা কতটা সচেতন প্রকৃতির জন্য, আমরা কতটা ভাবি, আমাদের ভাবতে বয়েই গেছে। আমি কল খুলে দিয়ে দাঁড়িয়ে থেকে গল্প করি, বলো তো জলের অপচয় হচ্ছে না? আমি তো খেয়াল করব, আমি জলটাকে বন্ধ করবো। এবং তো এই যে আমাদের জীবনে যে গুরুত্বপূর্ণ জিনিসগুলো, যেগুলো আমরা মানে সম্পূর্ণ বিনামূল্যে পাই, সেটা হচ্ছে অমূল্য। যেমন এই বাতাস, যাকে আমরা দূষিত করে চলেছি, যেমন এই জল, যাকে আমরা অপচয় করে চলেছি, এগুলো আমাদের ভাবতে হবে। তো এই সচেতনতার অভাব আমাদের আছে। এবং আমরা যখন পড়াশুনো করছি, সেই শিক্ষার একটা উদ্দেশ্য আমাদের এই টেকসই, যে এখন আমাদের মধ্যে যে ধারণাটা জাতিসংঘ গড়ে দিতে চাইছে, যে টেকসই উন্নয়ন, কিভাবে আমি আমার চারপাশ, আমার পৃথিবীকে ভালো রাখবো, সেই সম্পর্কেও সম্যক ধারণা গঠিত হওয়া যায়। তো সেই অভাবটা কিন্তু আপামর জনসাধারণের মধ্যে মোটামুটি আছে এখনো পর্যন্ত। খুব কম মানুষ সচেতন। সচেতন যে একেবারে নেই তা বলছি না, আছেন কিন্তু কম, তারা সংখ্যায় কম।
এইবারে দেখো আমি সেই জায়গাটা যাচ্ছি ছুঁয়ে, যে আমাদের যে গ্রীষ্মপ্রধান দেশ, সেখানে শীত মানে খুব আনন্দের ব্যাপার। সারা বছর গরমে বৃষ্টিতে দম বন্ধ করা মানুষ এই শীতের ছুটিটাকে উপভোগ করতে চায় সর্বাঙ্গ দিয়ে। তাই বড়দিনের ছুটিতে অফিস, স্কুল, কলেজ বন্ধ হলে সপরিবারে বেরিয়ে পড়ে চিড়িয়াখানা, ভিক্টোরিয়া ময়দানে ঘুরতে। এইসব জায়গাগুলো সাধারণত ঘুরে বেড়ায়। এখন আরও কিছু জায়গা যুক্ত হয়েছে, সেগুলো তোমরা ইচ্ছে করলে দিতে পারো, কিন্তু এখানে শব্দ সংখ্যা বেড়ে যাবে বলে আমি ব্যবহার করিনি। বেড়ানোর সঙ্গে সঙ্গে খাওয়া দাওয়া তো আছেই। বেড়াবার আনন্দে খেয়ালই থাকে না যে শহরকে পরিচ্ছন্ন রাখার, সবুজ রাখার দায়িত্ব আমাদেরই, তাই না? আমাদের শহর, আমাদের ঘর যদি আমরা পরিষ্কার না করি, তা বাইরে থেকে কি কেউ এসে পরিষ্কার করে দিয়ে যাবে? এটা তো আমাদের দায়িত্ব। আবর্জনার ফেলার জায়গা থাকলেও কেউই তার ব্যবহার করে না, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কথা। আমরা আছে ডাস্টবিন ওখানে, কিন্তু ওখানে গিয়ে ফেলে দিয়ে আসবে এই সচেতনতাটা মানুষের মধ্যে নেই। এখানে খাচ্ছি, এখানেই ফেলে দিচ্ছি, এই সচেতনতাটা যদি মানুষের মধ্যে তৈরি হয়ে যায় তাহলে অনেকটা কিন্তু সমস্যার সমাধান হয়ে যাবে। কেউ তার ব্যবহার করে না, ফলত ইতস্তত ছড়িয়ে থাকা চিপসের মোড়ক, প্লাস্টিকের জলের বোতল, খবরের কাগজের ছেঁড়া টুকরো দিয়ে ভরে থাকে তিলোত্তমার মুখ। এই আবর্জনা যে শুধু পরিবেশ নোংরা করে তাই নয়, একই সঙ্গে তা দূষণও ঘটায়। যেসব অবলা প্রাণী বছরভর অবাধে ঘুরে বেড়ায়, এই সময় তারা ব্রাত্য। ছুটি শেষে যে যার ঘরে ফিরে গেলে আবার তারা ফিরে আসে এবং খাবার খুঁটে খাওয়ার সময় এইসব প্লাস্টিকও তাদের পেটে চলে যায়। সম্প্রতি গরুর পেটে প্লাস্টিক পাওয়া গেছে এবং আরও অনেক প্রাণী, সমুদ্রের প্রাণীদের মধ্যে তো আছেই। এই প্লাস্টিক কিন্তু তাদের শরীরে চলে যাচ্ছে, যেটা আমরা বুঝতে পারছি না। আমরা ভাবছি ওদের পেটে যাচ্ছে, আমাদের কি হচ্ছে, কিন্তু আমরাও এই ক্ষতির শিকার হব। তার কারণ কি? ইতিমধ্যে বিজ্ঞান বিষয়ক বিভিন্ন জার্নালে পশু পাখিদের শরীর থেকে প্লাস্টিকের মতো বিপজ্জনক বস্তু পাওয়ার খবর পাওয়া গেছে, যা যথেষ্ট চিন্তার বিষয়। কেন চিন্তার বিষয়? কারণ বাস্তুতন্ত্র বিনষ্ট হয়ে যাবে এর ফলে। বাস্তুতন্ত্রকে বিনষ্ট করলে তার প্রতিক্রিয়া যে মানুষের জন্য হবে ভয়ঙ্কর, সেই সচেতনতা আমাদের মধ্যে যত তাড়াতাড়ি আসে মানবতার জন্য ততই মঙ্গলজনক। তাহলে আমরা মানবতার মঙ্গলের কথা ভেবে এবং আমাদের সচেতনতার কথা ভেবে আমরা একটা সমাধানে পৌঁছচ্ছি এবং এখানে আমার প্রতিবেদনটি শেষ হচ্ছে। তাহলে দেখছো খুব সীমিত শব্দ সংখ্যার মধ্যে একটা নিটোল, একটা সম্পূর্ণ একটা প্রবন্ধকে আমার লিখে ফেলতে হবে। তো আমি যত কম শব্দ ব্যবহার করব 200 শব্দের মধ্যে থাকার জন্য, এবং আমার ধারণা, আমার আইডিয়াগুলোকে সেখানে ভরে দিতে হবে। তো এইভাবে আমরা একটা সঠিক এবং পরীক্ষায় নাম্বার পাওয়ার মতন প্রতিবেদন আমরা লিখে ফেলতে পারি। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তোমরা আমার ক্লাস তো অবশ্যই করো, আমি জানি। যারা নতুন আছো তারা এই ক্লাসগুলো করতে গেলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং আমাদের সঙ্গে থাকো। এরকম আরও একাধিক ক্লাস নিয়ে আমি আসবো এবং আমাদের এখানে ফুড এসআই ক্লার্কশিপের জন্য নতুন কোর্স শুরু হয়েছে, তার লিঙ্ক, তার ফর্মের লিঙ্ক আমরা এখানে দিয়ে দিচ্ছি। তোমরা সেখানে যাও এবং কোনো প্রয়োজন হলে ফোন করো। তো আজকের জন্য আমার ক্লাস এতটাই। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে এবং আর কোন কোন বিষয় নিয়ে ক্লাস হলে তোমাদের ভালো হয় সেইটা আমাকে জানাতে ভুলবে না। অনেক ধন্যবাদ।